দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে কথা বলবো শিশুদের পায়ের ব্যথা বা রিকেটস নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিশিষ্ট শিশু অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার শহীদুল আলম। স্যার, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। স্যার, শিশুর পায়ে ব্যথা হলেই আমরা ধরেই নিই যে অতিরিক্ত খেলাধুলার কারণে ব্যথা হচ্ছে। আসলেই কি তাই যে অতিরিক্ত খেলাধুলার কারণে ব্যথা হচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, বাট একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছেলেপেলেরা যখন দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, ডেফিনেটলি এই এক সময় না এক সময় সে এক্সস্টেড হবেই। যখনই এক্সস্টেড হবে তখনই ব্যথার কথা, অবসাদের কথা সে বলতেই পারে। এটা অস্বাভাবিক না, কিন্তু সেটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। অনেক পরে সাধারণত বাচ্চারা এই কমপ্লেনটা করে। একটা বাচ্চা স্বাভাবিক যতখানি দৌড়ঝাঁপ প্রতিদিন করার কথা, যে পরিমাণে খেলাধুলা করার কথা, এতে তার সহজে ব্যথার কথা সে বলবে না। খেয়াল রাখবেন, তার বয়স মাত্র কম, শরীরে যত যন্ত্রপাতি আছে অলমোস্ট নতুন, এরা এত সহজে হার মানার পাত্র না। স্বাভাবিকভাবে দেখা যায় যে অনেকক্ষণ খেললে হইতে পারে, অসম্ভব না, কিন্তু অতিরিক্ত ওজন যাদের থাকে তাদেরই সাধারণত দেখা যায় এটা স্বাভাবিকভাবেই হইতে পারে। কিন্তু যদি কোনো বাচ্চা অল্প কিছুক্ষণ খেলাধুলা করলেই, বিশেষ করে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করে যদি বাবা মা মনে করে যে অন্য বাচ্চাটা আধা ঘন্টা 1 ঘন্টা খেললেও কিছু বলতেছে না, অথচ আমার বাচ্চাটা মাত্র 10-15 মিনিট খেলার পরেই বলতেছে তার নাকি পায়ে ব্যথা, হ্যাঁ, সেটাকে অবশ্যই সতর্ক হিসাবে নেওয়াই উচিত। এবং সেক্ষেত্রে তখন তার কতগুলো কারণ আসলেই আছে কিনা সেটা বের করে দেখতে পারলে ভালো হয়। স্যার, আমরা জেনেছি রিকেটস নামের রোগের কারণে শিশুদের পায়ের ব্যথা হয়ে থাকে। এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। রিকেটস হচ্ছে একটা স্পেসিফিক রোগ, যে রোগে ভিটামিন ডি এর অভাব হয়। ভিটামিন ডি আমাদের হাড়ের তৈরি হওয়ার জন্য একটা অন্যতম প্রধান উপাদান। এ যদি না থাকে তাহলে যে হাড় তৈরি হবে না ব্যাপারটা কিন্তু তা না, হাড় ঠিকই তৈরি হবে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, এক একটা বিল্ডিংয়ে যখন আমরা তৈরি করি, এক একটা পিলার যখন উঠে, এক একটা পিলারে গড়ে 4টা করে রড দিয়ে এই পিলারটা উঠে। এখন কোনো বাচ্চার শরীরে যদি ভিটামিন ডি এর অভাব হয়, তাহলে তার পিলার মার্কা এই বোনসগুলো কিন্তু ঠিকই উঠে যাবে, কিন্তু দেখা যাবে যে ভিতরে যে 4টা রড সমপরিমাণ যে শক্তি থাকার কথা, 2টো রডের সমপরিমাণ শক্তি নিয়ে সে বড় হয়ে যাবে। ফলে বড় হতে কখনোই সমস্যা হবে না, কিন্তু এই হাড়গুলো থাকবে দুর্বল। ফলে বাচ্চার স্বাভাবিক ওজন নিতে অথবা যে পরিমাণ সময় পর্যন্ত দৌড়াদৌড়ি করলে তার ব্যথা হওয়া উচিত না, তার থেকে কম দৌড়াদৌড়ি করলেই এই আপাত দুর্বল হাড়গুলা তখন আপত্তি জানাবে। এই আপত্তিটাই বাচ্চারা তখন ব্যথা হিসেবে প্রয়োগ করে। এবং যখনই ব্যথা হিসেবে বাচ্চারা এটাকে কমপ্লেন করে, তখনই আমাদেরকে এই রিকেটসের রোগের কথাই সবার আগে মাথায় রাখতে হয়। ভিটামিন ডি এর অভাবের কারণেই মূলত এটা হয়। এই ভিটামিন ডি কিন্তু তার শরীরেই আছে, এটা এমন না যে বাইরে থেকে খুব বেশি একটা আসতে হবে। এই ভিটামিন ডিটা শুধুমাত্র অ্যাক্টিভেট হতে হয়, এটা বডিতে অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে না। যেটা থাকার জন্য শুধুমাত্র কিছুক্ষণ সূর্যের আলোতে যদি বাচ্চাটা থাকে, তাহলে কিন্তু ভিটামিন ডিটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং সে বোনের ভিতরে ইনকর্পোরেট হয়ে বোনকে স্বাভাবিকভাবে শক্তিমাত্রা অর্জন করতে সাহায্য করে। ফলে কোনো বাচ্চা যদি কোনো কারণে রোদে স্বাভাবিক যে পরিমাণে যাওয়ার কথা সেই পরিমাণে না যায়, তাহলে এই ভিটামিন ডি তার শরীরে আয়দার না থাকলেও হতে পারে, অথবা থাকলেও অ্যাক্টিভেট হওয়ার না কারণে হাড়ে প্রবেশ করতে পারে না। ফলে হাড়গুলো তখন দুর্বল হয় এবং তখন এই বাচ্চাগুলা অল্পতেই দৌড়ঝাঁপ করার সময় ব্যথার কথা বলে, একটুতেই অবসাদ হয়ে পড়ে, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার খেলতে পারে। বিশেষ করে আরও আমি চমৎকারভাবে বলতে পারি, বাবা মারা এটা অবশ্যই খেয়াল করে দেখবে, এই কমপ্লেনগুলো কিন্তু বাচ্চারা যখন খেলাধুলা চলতে থাকে ইউজুয়ালি তখন করে না। খেলাধুলা শেষ করে যখন রাত্রে ঘুমাতে যায়, তখনই দেখবে যে বাচ্চাগুলো বলে যে তাদের পায়ে ব্যথা হচ্ছে, এমনকি তাদের পা পর্যন্ত টিপেও দিতে বলে। চিন্তা করে দেখেন। এবং এইটা হলেই আমরা সাধারণত বাচ্চার বাবা মাকে বলবো যে অবশ্যই আপনারা তখন এই রিকেটসের কথাটা মাথায় রাখবেন, যেটাকে আমরা নাইট পেইনও বলি, যে রাতের বেলাটাই ব্যথাটা বেশি হয়। ফলে এই রিকেটস রোগের কারণে স্বাভাবিক একটা বাচ্চারও পায়ের ব্যথা খেলাধুলা করার পর অবশ্যই হতে পারে। স্যার, আমরা কিভাবে বুঝবো সন্তানের রিকেটস হয়েছে? বাচ্চাদের রিকেটস হওয়ার ব্যাপারটা কখন আমরা অনুধাবন করতে পারবো? একটা হলে অবশ্যই যে খেলাধুলার পর ব্যথার কথা বলছে, তখন আমরা সন্দেহ করতে পারি। কিন্তু এর থেকেও আরও একটা ভালো জিনিস দেখতে পাওয়া যায়, যেটা দেখলে আমরা মূলত রিকেটসের কথা চিন্তা করি। বাবা মারা এটা তাদের সন্তানদের হাঁটা চলা করার সময় খেয়াল করে দেখলে মনে হয় যাদের পাটা পুরোপুরি সোজা না, পাটা খানিকটা বাঁকা। এই বাঁকা কোমর থেকে পুরা পায়ের পাতা পর্যন্ত একরকমভাবে হতে পারে, আবার হাঁটুর কাছ থেকেও আলাদা করেও বাঁকা হতে পারে। কিন্তু এটা এই বাবা মারা সবার আগে চোখে পড়ে। এমনকি বাচ্চারা যে খেলাধুলার পরে যে ব্যথার কথা বলবে, এরও অনেক আগে থেকেই এই জিনিসটা দেখা যায়। কারণ বাচ্চার একটা বয়সে, স্বাভাবিক বয়সের একটা বাচ্চা 9 মাস বয়সে দাঁড়াবে, আনুমানিক 12 মাস বয়সের মাথায় হাঁটা শুরু করবে।
যখনই সে দাঁড়ানো এবং হাঁটা শুরু করে তখনই অনেক বাবা মাই খেয়াল করে পা দুটা তাদের কাছে সোজা লাগে না। শুরুতে মনে করে ছোট বাচ্চা মাত্র হাঁটা শুরু করলো, বোধহয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যায় তত তারা খেয়াল করে দেখে না, ঠিক হচ্ছে না, বরং এটা আরও বাড়ছে। এবং একটা পর্যায়ে যখন বাচ্চাটা পুরোপুরি দৌড়দৌড়ি শুরু করে তখন বাচ্চাটা নিজেও ব্যথার কথাও কমপ্লেন করে। যখনই ব্যথার কথা কমপ্লেন করে অথবা বাঁকাটা চোখে পড়ে অথবা এই দুটোকেই একসঙ্গে যখন বাচ্চারা বাবা মা খেয়াল করে তখন তারা সন্দেহ করতেই পারে যে আমার বাচ্চাটা রিকেটস হলো কিনা। সব বাঁকা হলেই যে রিকেটস হবো তা কিন্তু বলবো না। প্রতিটা বাচ্চা খানিকটা বাঁকা পা নিয়েই জন্মগ্রহণ করবে, কোনো বাচ্চাই সোজা পা নিয়ে আসবে না পৃথিবীতে, এটা একদম ফিক্সড। এই যে বাঁকা যেটা থাকবে, ভিটামিন ডি এবং অন্যান্য রোদের পরিমাণ যদি ঠিক রাখা যায় সময়ের সাথে সাথে 2-3 বছর ম্যাক্সিমাম এর মধ্যে এগুলো কিন্তু নিজে নিজে সোজা হয়ে যাওয়ার কথা। কিন্তু যাদের রিকেটস থাকে তাদের বাবা মা দেখবে সোজা তো হচ্ছেই না, প্রতিদিনই মনে হচ্ছে বাঁকার পরিমাণ আরও বাড়ছে। তাহলে খেলাধুলার পর অতিরিক্ত ব্যথার কথা বলছে, অল্পতেই ব্যথার কথা বলছে, অথবা পা বাঁকা দেখা যাচ্ছিল যেটা ঠিক হচ্ছে না, বরং প্রতিনিয়ত মনে হচ্ছে একটু একটু করে হলেও বাঁকা হচ্ছে, বিশেষ করে দাঁড়ানো বা হাঁটার সময় বাঁকাটা আরও ভালো মতো বোঝা যাচ্ছে, তখন বাবা মা সন্দেহ করতেই পারে যে তার বাচ্চার রিকেটস হলো কিনা। স্যার, এই যে রিকেটস ধরা পড়লো একটি শিশুর, সেক্ষেত্রে পরবর্তী স্টেপটা কি? আমি বলবো যে বাচ্চার বাবা মা যদি কখনো কোনো রকম সন্দেহ হয় তখনই তার চিকিৎসকের কাছে যাওয়া উচিত। চিকিৎসক যদি দেখে বলে যে না এখনও এইটুকুন বাঁকা স্বাভাবিক, নিশ্চিন্ত মনে বাসায় চলে আসবে, কোনো অসুবিধা নেই। আর যদি বলে যে না বাঁকাটা পরিমাণটা এই বয়সের সাথে ঠিক মিলছে না, বেশি লাগছে, তাহলে তখন সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা করার প্রয়োজন হবে। তাহলে আমি চিকিৎসকের কাছে যেতে বলবো। চিকিৎসক তার অভিজ্ঞতার আলোকে লাগলে কিছু পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করবেন যে এই বাঁকাটাকে স্বাভাবিক বলা যায় কিনা। যদি স্বাভাবিক বলা যায় তাহলে উনি আর কিছুই বলবেন না, দেখবেন শুধু একটু রোদে রাখার অ্যাডভাইস দিয়ে ছেড়ে দিয়েছেন। আর যদি মনে করেন যে না এই বয়সতে এতটা বাঁকা হওয়ার কথা না, তাহলে উনি তখন কিছু পরবর্তীতে পরীক্ষা, কিছু এক্সরে, কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করবে যে আসলে রিকেটস হলো কিনা বা হলে তার মাত্রাটা কীরকম, এবং সেটা যদি উনি নির্ধারণ করে তাহলে সেই অনুযায়ী তখন চিকিৎসা দেওয়ারও ব্যবস্থা করবেন। রিকেটসের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলতেন। প্রথম কথা তো আগেই বলেছি যে রিকেটসের যে মূল যে অভাব ভিটামিন ডি, এটা বাচ্চার শরীরেই থাকে, যেটা চালু হওয়ার জন্য সূর্যের আলোতে রাখতে হবে। ফলে আমরা ইনভেরিয়েবলি ডক্টররা প্রথমে বাবা মাকে বলবো যে এই বাচ্চাটাকে আপনি একটু রেগুলার রোদে রাখার ব্যবস্থা করেন। একসময় গ্রামের বাচ্চাদের এই সমস্যা কোনো দিনই হতো না, কারণ তারা বেশিরভাগ সময় বাইরে থাকে। কিন্তু আমাদের শহরের বাচ্চাদের প্রবলেম, সবই এখন অ্যাপার্টমেন্ট, এক বিল্ডিংয়ের ভিতরে অনেকগুলো বাচ্চা থাকে, ছাদে যাওয়ার জন্য যার আরেকজন লোকের প্রয়োজন, যে বাবা মা অফিস কাজে ব্যস্ত থাকেন, তারা যখন অবসর সময় বাসায় ফেরত আসেন তখন আকাশে সূর্য থাকে না, কারণ তারা সূর্যাস্তের পরে ফেরত আসে। ফলে বাচ্চারা একা যেতে পারে না বিধায় তাদের জন্য সূর্যের আলোর এক্সপোজার হওয়া খুবই কঠিন। এই জন্য আমাদের প্রথম অ্যাডভাইসটাই থাকবে বাবা মার প্রতি যে আপনারা আপনাদের বাচ্চাকে রেগুলার একটু রোদে রাখার অভ্যেস করবেন। এই রোদে রাখার ব্যাপারেও একদম স্পেসিফিক টাইম লিমিট বলে দিই আমরা। যেমন যদি এটা গরমকাল হয় তাহলে আমরা বলি সকাল 8টার পরে অথবা এবং বিকাল 4টার আগে, 8টা থেকে 4টার মধ্যে। শীতকালে যেহেতু রোদের তেজ একটু কম থাকে তখন আমরা সময়টাকে একটু কমিয়ে দিই, সকাল 10টার পর দুপুর 3টার আগে। এই সময়ের মধ্যে তারা বাচ্চাটাকে একটা স্বাভাবিক হাফ প্যান্ট এবং হাফ শার্ট পরায়, রোদের মধ্যে একটানা 15 মিনিট করে দিনে 2 বার একটু একটানা রাখবে। একটানা রাখাটা জরুরি। এখানেই বেশিরভাগ বাবা মা ভুল করে ফেলে, নিয়ে যায় ঠিকই রোদে, বাচ্চা ছায়াতে চলে গেল, খানিকক্ষণ পরে এই বাচ্চা কোথায় গেল তাকে আবার সুন্দর করে ধরে নিয়ে এসে রোদে দেয়, আবার ছায়াতে দেয় এবং ঘড়ি দেখে হিসাব করে এক্স্যাক্টলি ডাক্তার সাহেবের কথা মতো আমি কিন্তু 15 মিনিটই রেখেছি। কিন্তু দেখা যায় যে 15 মিনিটের মধ্যে হয়তো সর্বসাকুল্যে 5-7 মিনিট হয়তো সে একটানা রোদে ছিল। জিনিসটাকে যদি আমি আপনাকে আরও একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি একটা চুলায় ভাত রান্না করতে চান, 1 মিনিট চুলা জ্বালাবেন তো 1 মিনিট বন্ধ করবেন, তাহলে আপনি বুঝতেই পারতেছেন আপনার ভাত যে কবে রান্না হবে আল্লাহ পাক ছাড়া আসলে কেউই বলতে পারবে না। এই ক্ষেত্রেও তাই, এই সূর্যের আলোটা তার যে ত্বকের উপর পড়বে এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটানা পড়তে হবে, তাহলে ওর চামড়ার নিচে যে ভিটামিন ডি যেটা আছে এটা অ্যাক্টিভেট হওয়ার সুযোগ পায়। এবং এই অ্যাডভাইসটা হবে তার জন্য আমাদের প্রথম অ্যাডভাইস বাবা মার জন্য। এছাড়া কিছু ডায়েটারি অ্যাডভাইসও দেওয়া লাগে, যেমন আমি এই ভিটামিন ডি এর অভাবের সাথে সাথে যার রিকেটস যাতে না হয় তার জন্য ক্যালসিয়ামের একটা ভালো প্রয়োজন আছে, দুজনের কম্বিনেশনে এই রোগটা ঠেকানো হয়। এই জন্য তার খাবারের তালিকায় 1 গ্লাস দুধ এবং একটা ডিম বয়স হিসাবে যতটুকুন পরিমাণে যতটুকুন দেওয়া যায়, এবং আরেকটু বড় বাচ্চা হলে ছোট মাছ, বড় মাছগুলো না, ছোট মাছ বলতে যেটা আমরা বুঝি সেই ছোট মাছ, এই 3টা খাদ্য উপাদানকে তার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে বলি। সো রিকেটস রোগ যদি আপনাকে ঠেকাতে হয় তাহলে দুটো কাজ, একটা হচ্ছে 15 মিনিট করে দিনে 2 বার, সকাল 8টার পর বিকাল 4টার আগে, এই সময়ের মধ্যে 15 মিনিট করে দিনে 2 বার রোদে রাখার অভ্যাস করতে হবে, এবং প্রতিদিনের খাবারের তালিকায় দুধ, ডিম, ছোট মাছ এই 3টাকে রাখতে হবে। এই দৈনন্দিন জীবনের এই 2-1টা নিয়ম একটু মেনে চললেই
এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং এই রোগ থেকে পুরোপুরি যাতে এটা কখনো না হয় সে ব্যবস্থাও করা সম্ভব। এই রিকেটস রোগ প্রতিরোধে বাবা মা বা আত্মীয় স্বজন ছাড়াও স্কুলের কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। স্কুলের বাচ্চাদের দেখবেন যে একটা অ্যাসেম্বলি হয়, অনেক স্কুলে সেটা শুরুতে হয়, অনেক স্কুলে সেটা টিফিন পিরিয়ডে হয়। যখনই হয় এই অ্যাসেম্বলির পিছনে কিন্তু এই আরেকটা বড় কারণ, যেই সময়টায় বাচ্চা ওই নির্দিষ্ট স্কুল পোশাক পরে থাকে এবং ওই সময় একটা সার্টেন টাইম পর্যন্ত এই অংশটায় থাকার কারণে তার বাচ্চাটা প্রপার সান এক্সপোজার হয়ে যায়। ফলে প্রতিটা স্কুলেরই উচিত যে অন্তত খেলাধুলার জন্য আসলে বড় মাঠ তো অবশ্যই দরকার, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বড় মাঠ পাওয়াই যাবে এটা আমি নিজেও বলবো না, কিন্তু অন্তত একটা অ্যাসেম্বলি করা যায় যেখানে প্রপার সূর্যের আলো থাকবে। বিশেষ করে যখন স্কুল শুরু হবে তখন এরকম একটা ফাঁকা জায়গা অন্তত পক্ষে প্রতিটা স্কুলে রাখা উচিত, যাতে ওই সময় অ্যাসেম্বলির মাধ্যমে বাচ্চারা অন্য কিছু নিয়মকানুনও শিখবে, কিছু ব্যায়ামও শিখবে, তার সাথে আমার প্রপার সানের লাইটের এক্সপোজারটাও হয়ে যাবে। স্যার, রিকেটস রোগ থেকে শিশুর আরও কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই পারে। রিকেটসকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, রিকেটস যদি আস্তে আস্তে বাড়তেই থাকে, তাহলে এই পাটা যখন বাঁকা হতে থাকবে তখন ডেফিনেটলি আরও কিছু জটিলতা তৈরি হতে পারে। যেমন সবচেয়ে কমন দুটো জটিলতা তৈরি হয় এই সময়, বাচ্চার যে পাটা বাঁকা হয়, এই বাঁকাটা দুরকম হতে পারে। একটা হতে পারে দেখা যায় যেটা সবচেয়ে কমন, যে হাঁটু দুটো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, তার পায়ের পাতা দুটো এক জায়গাতেই থাকে, কোমর থেকে হাঁটুটা খালি দূরে সরে যায়, অনেকটা এরকম ধনুকের মতো দুদিকে বেঁকে যেতে থাকে। এটাকে আমরা মেনলি বলি হলো বোw লেগ। বাট বিপরীতটাও হতে পারে, তখন দেখা যায় উল্টো ঘটনা, তখন হাঁটুগুলো একটা আরেকটার সাথে পুরোপুরি লেগে যায়, পায়ের পাতাগুলো বাইরে চলে যায়। যখন এই হাঁটুগুলো একটা আরেকটার সাথে লেগে যায়, এটা তখন বাচ্চার হাঁটাতেও বেশ ভালো প্রবলেম তৈরি করে। বাচ্চা হাঁটতে গেলে তার হাঁটুগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খায়, এই ধাক্কা খাওয়ার কারণে এই রোগটাকে তখন আমরা নক নিও বলি। এই দুটোই রিকেটসের কারণে হতে পারে। আমাদের একটা স্বাভাবিক জয়েন্ট ঠিকমতো তখনই কাজ করবে যদি তার উপরের হাড় আর নিচের হাড় একদম সোজাসুজি থাকে। কোনো কারণে যদি এটা বাইরে অথবা ভিতরে যে কোনো একদিকে বাঁকা হয়ে যায়, তখন এই জয়েন্টটাও আর ঠিকমতো কাজ করতে পারে না। না করলে তখন জয়েন্টটা দ্রুত নষ্ট হওয়া শুরু করে। স্বাভাবিকভাবে আল্লাহর দেওয়া নিয়মে যে কোনো জয়েন্ট নষ্ট হতে বাধ্য। বেশিরভাগ সময় এটা দেখা যায় যে 50-60 বছরের পরে যে এই জয়েন্টগুলো বয়সের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে। কিন্তু এই রিকেটসের কারণে যদি এই বোw হয় অথবা নকনি হয়, তখন এই জয়েন্টগুলো সময়ের অনেক আগেই দেখা যায় 18-20 বছর বয়সের মাথাতে যেতেই এই জয়েন্টগুলোতেও ব্যথা হওয়া শুরু করে। এই জন্য রিকেটস সম্বন্ধে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত, যাতে এই দুটো কমপ্লিকেশন অন্তত রিকেটস সম্বন্ধে না হয়। আচ্ছা স্যার, বোw লেগের কথা আপনি বললেন, সেক্ষেত্রে বোw লেগ বা রিকেটসের চিকিৎসা কি একই রকম না ভিন্নতা আছে? একদম ভিন্নতা বলবো না, কিন্তু মনে রাখতে হবে যে রিকেটসই যখন বাড়তে শুরু করে, নিয়ন্ত্রণ করা না হয়, তখনই একসময় সে বোw লেগে কনভার্ট হয়। ফলে রিকেটসের মূল যে চিকিৎসা সেটা সবসময় চালু থাকবে। রোদে রাখা, দুধ, ডিম, ছোটো মাছ খাওয়ানো, এগুলোর মধ্যে কখনোই কোনো রকম ব্যত্যয় ঘটবে না। কিন্তু এই রোগটা অলরেডি অনেক দূর এগিয়ে আসছে, অনেকটাই পা এখন বাঁকা হয়ে গেছে। ফলে শুধু রিকেটসকে নিয়ন্ত্রণ করতে পারলে এ আবার আগের মতো চলে আসবে আমরা আশা করতেই পারি, কিন্তু অনেক সময় হয়েও ওঠে না। একজন বড় মানুষের হাড় কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে নিজে থেকে সেরে ওঠার ক্ষমতা খুবই কম, কিন্তু বাচ্চাদের হাড়ের এই সুবিধাটা আছে। আমি যদি তার ডিমান্ডগুলো ফুল করতে পারি, তাহলে রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করে দিতে পারি, তাহলে এই হাড়টা যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে সময়ের সাথে সে নিজে থেকে এটাকে অনেকটাই ঠিক করে আনতে পারে। কিন্তু সেটারও একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রার বাইরে চলে গেলে তখন শুধু এই রিকেটসের চিকিৎসায় একটা বোw লেগ কিন্তু আসলে ভালো হতে চায় না। তখন আমরা শুরুর দিকে কিছু ব্যায়াম দিই, যে বিপরীত দিকে চাপ দিয়ে আস্তে আস্তে এটাকে ব্যায়াম করে করে ঠিক করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে এতে যদি কাজ না হয়, তখন আমরা স্পেশাল কিছু জুতা ব্যবহার করতে বলি বা কিছু ব্রেস নামক যন্ত্র আছে সেগুলো ব্যবহার করতে বলি, যেটা প্রাথমিক অবস্থায় আরও বোw হওয়াটাকে আগে ঠেকায় এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে কারেকশনেও সাহায্য করে। এমনকি খুবই দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি যে কিছু কিছু বাচ্চা এতটাই দেরিতে আসে যে তখন আমরা টেরই পাই যে আমরা রিকেটসের চিকিৎসা শুরু করব ঠিকই, কিন্তু এইটা ওই হাড়ের নিয়ন্ত্রণ করা বা সেরে ওঠার ক্ষমতারও বাইরে চলে যায়। এমনকি ব্যায়াম বা যন্ত্র ব্যবহার করেও তখন এটাকে আর কাজ করা যাবে না, তখন ইভেন অস্ত্রোপচার পর্যন্ত করার প্রয়োজন হয়। তবে অস্ত্রোপচারের রেজাল্ট ভালো, একটা সময় নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তারা আসতে পারে, অল্প অস্ত্রোপচারের মাধ্যমে অল্প চামড়া কেটে সামান্য কিছু যন্ত্রপাতির মাধ্যমে খুব সহজেই এটাকে আমরা আবার নিয়ন্ত্রণ করে ফেলতে পারি। আমার দেখা সর্বোচ্চ একজন সন্তান, এক বাবা মা তার সন্তানকে নিয়ে আসছিল প্রায় 14 বছর বয়সে। তার পাটা এতটাই বাঁকা যে কোনো চেয়ারের মধ্যে সে ঠিকমতো বসতেও পর্যন্ত পারত না। ফলে ওই সময় তখন তাকে আর ওই স্বাভাবিক নর্মাল অস্ত্রোপচারগুলো দিয়ে আর ঠিক করা যায়নি, তখন তাকে আমাকে একদম সরাসরি হাড়টাকে পর্যন্ত কেটে তারপর এটাকে সোজা করার প্রয়োজন হয়েছে। তবে এটার সংখ্যা খুবই কম,
বেশিরভাগ সময় বাচ্চাদের অল্প কিছু নিয়ম এর মাধ্যমে, অল্প কিছু যন্ত্রপাতি, কিছু ব্রেসের মাধ্যমে, কিছু জুতার মাধ্যমে এবং সর্বোপরি ছোট কিছু অস্ত্রোপচারের মাধ্যমেই এটাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বাচ্চাটাকে আমাদের কাছে তো আগে আনতে হবে, তাহলে ওনারা দেখে নিশ্চিত করতে পারবেন যে আসলে এর জন্য পরবর্তীতে আর কী করা উচিত। যত দ্রুত আসবে ততটাই ভালো চিকিৎসা পাওয়া যাবে। স্যার, আপনি বললেন যে একটি নির্দিষ্ট সময় আসলে অস্ত্রোপচার করতে, এটা যদি একটু বুঝিয়ে বলতেন, নির্দিষ্ট সময় বলতে আমরা আসলে কি বুঝছি? নির্দিষ্ট সময় বলতে বয়সের কথা আমি বলিনি, নির্দিষ্ট সময় বলতে আমি বুঝিয়েছি যে 2 হাঁটুর মাঝখানের গ্যাপটা, অথবা যদি নকনি হয় তাহলে 2 গোড়ালির মাঝখানের গ্যাপটা, এটা সাধারণত কতটুকুন পাওয়া যায়। অন অ্যান অ্যাভারেজ দেখা যায় যে 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত গ্যাপ যদি থাকে, একেও আমরা ওষুধপত্র নিয়ম ব্যায়ামের মাধ্যমে ঠিক করতে পারি। কিন্তু কোনো কারণে যদি 2 হাঁটুর মাঝখানে অথবা 2 গোড়ালির মাঝখানের গ্যাপটা 8-10 সেন্টিমিটারও বেশি হয়ে যায়, তখন এই অস্ত্রোপচার করার প্রয়োজন হয়। তবে বাচ্চার বাবা মারা সতর্ক হলে এর অনেক আগেই তারা আমাদের কাছে আসলে নিয়ে আসতে পারে, কারণ 8 থেকে 10 সেন্টিমিটার এটা এতটাই গ্যাপ, শুধু বাবা মা না, প্রতিটি লোকেরই চোখে পড়বে পায়ে প্রবলেম আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, নিরাময়টা তত দ্রুত এবং সুন্দর হবে। স্যার, আমরা রিকেটস এবং বো লেগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানলাম। এই রোগ যেন না হয় সেক্ষেত্রে বাবা মার করণীয় কী? ডেফিনেটলি একটা কথাই আমাদের মেডিকেল সায়েন্সে আছে, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। চিকিৎসা রোগ হয়ে গেলে অনেক কিছুই করার দরকার হয়, কিন্তু এই রোগটা যাতে না হয় তার জন্য বাবা মার আগে থেকেই সতর্কতামূলক কিছু ব্যবস্থা অবশ্যই নিতে পারে। একটা বাচ্চা জন্মানোর পরপরই একে রোদে নেওয়ার অভ্যেস শুরু করা উচিত। শুরুতেই তার রিকেটস হবে না, কিন্তু একটা বাচ্চা জন্মানোর পরপরই তার একটা ফিজিওলজিক্যাল জন্ডিস হয়, যেটা প্রায় কম বেশি হবেই প্রায় ধরে নেওয়া যায়। শুধুমাত্র রোদের আলোতে রাখা শুরু করলে এই জন্ডিসের প্রকোপতা কমে যায়। একই সাথে আমার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যাতে না হয় সেই কাজটাও তখন চলতে থাকে। রোদ এমন একটা জিনিস যেটা বেসিক্যালি ফ্রি, আপনাকে খালি কষ্ট করে তার কাছে যেতে হবে। রোদ বাঁকা হয়ে আপনার বাসার ভিতরে ঢুকতে পারবে না, ফলে আপনাকে একটু সময় বের করতে হবে, বাচ্চাকে সাথে করে নিয়ে একটা নির্দিষ্ট সময়ে রোদে যেতে হবে এবং এটাকে একটা রেগুলার অভ্যেসে পরিণত করতে হবে। একদম শুরুতে প্রথম 6 মাস পর্যন্ত এটাই কিন্তু একমাত্র কাজ, কারণ এই 6 মাসে বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে থাকে, তার বাইরে থেকে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধু এই একটা রোদে রাখলেই তার জন্য যথেষ্ট। ফলে বাচ্চা বাবা মার প্রতি আমার প্রথম অ্যাডভাইস থাকবে, জন্মানোর পর থেকেই বাচ্চাদেরকে দিনে 2-3 বার কিছুক্ষণ সময়, নির্দিষ্ট সময় ধরে একাধারে একটু রোদে রাখার একটা অভ্যেস তৈরি করতে হবে। যখনই বাচ্চাটা আরেকটু বড় হবে, 6 মাস পার হয়ে 9 মাসের কাছে আসবে, যখন আমরা ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে অন্যান্য খাবার দেওয়া শুরু করব, তখন আমাদের চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব দুধ, ডিম এই দুটাকে সবার আগে খাবারের তালিকায় নিয়ে আসতে। এই দুটা যখন তার খাবারের তালিকার ভিতরে থাকবে, তার সাথে কিন্তু রোদও চলবে, তাহলে এই রিকেটস রোগটা কখনো তার শরীরে আসতেই পারবে না। একটা স্বাভাবিকভাবে বাচ্চার পা যেটা বাঁকা থাকবে, এটা এই নিয়ম 3টা মেনে চলতে পারলে এটা স্বাভাবিক গতিতেই একসময় ঠিক হয়ে যাবে, এটা প্রোগ্রেস করবে না। আরও যখন বড় হয়ে যাবে, যখন স্কুল গোয়িং এজ চলে আসবে, যখন অন্যান্য খাবার দাবার পুরোপুরি চালু হয়ে যাবে, তখন বাচ্চার খাবারের তালিকায় আমরা ছোটো মাছও যোগ করে দিতে পারি। এই 3টা বিষয়ে যদি একজন বাবা মা সতর্ক হন, প্রিকশন নেন, তাহলে আমার ধারণা তার বাচ্চার শরীরে রিকেটস কখনো আসতেই পারবে না। স্যার, আজকে আমরা রিকেটস রোগ সম্পর্কে, বো লেগ সম্পর্কে, নকনি সম্পর্কে অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পারলাম, যা আমাদের কাজে লাগবে, আমাদের সন্তানদের কাজে লাগবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের সুস্থ রাখুন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।